ধরেন আপনি আপনার শহরের সবচেয়ে সুরক্ষিত জায়গায় আপনার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে কোনো একটা নিরাপদ স্থানে একটা গোপন বৈঠক করছেন। ঠিক সেই সময় 1000 মাইল দূরে থেকে একটা অত্যাধুনিক যুদ্ধ বিমান এসে আপনাদের উপর অনেকগুলো মিসাইল ছুড়ে মারল এবং আপনি এবং আপনার রাষ্ট্রের সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবাই নিহত হলেন। 28শে ফেব্রুয়ারি সকালবেলা ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরান রাষ্ট্রের সর্বোচ্চ পদে যারা ছিলেন খমেনির শাসন ব্যবস্থার, যেরকম 40 জনকে ইসরায়েলের মোসাদ এবং আমেরিকা সিআইএ ঠিক এভাবেই হত্যা করে। এই যে চলমান ইরান ভার্সেস ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধটি হচ্ছে, সেই যুদ্ধের শুরুতেই ইরান একটা বিশাল সেটব্যাকে পড়ে। শুধু তাই নয়, আয়াতুল্লাহ খামেনির পরিবারের তার মেয়ের জামাই, তার নাতনি, তার পুত্রবধূ তারাও মারা যায় এবং ইরান ইতিমধ্যে খামেনির ছেলেকে তাদের পরবর্তী সর্বোচ্চ লিডার হিসেবে ঘোষণা দিয়েছে। বলে রাখা ভালো যে ইসরায়েল এবং আমেরিকা অনেক দিন ধরেই তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সিআইএ সাহায্য নিয়ে চেষ্টা করছিল কিভাবে খামেনিকে এবং ইরানের সর্বোচ্চ লিডারশিপে যারা আছে তাদেরকে হত্যা করা যায়। ফাইনালি তারা সাকসেসফুল হয়েছে। মোসাদ ইরানের যেই সড়ক ব্যবস্থা বা ইরানের সিকিউরিটি নেটওয়ার্কের তাদের যে সিসিটিভি নেটওয়ার্কটা আছে সেটাকে হ্যাক করে এবং সেটা পেনিট্রেট করে এবং সেই সাথে বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক যেগুলো আছে সেটার মধ্যে তারা পেনিট্রেট করতে পারে এবং খামেনির খুব কাছের 2-1 জন তাদেরকে মোসাদ তাদের অ্যাসেট হিসেবে নিয়োগ দিতে পারে এবং ঠিক এইভাবেই যুদ্ধের ঠিক 2 দিনের মাথায় তারা খামেনিকে ট্র্যাক করতে পারে এবং তাদের মিসাইল নিক্ষেপ করে খামেনি সহ বাকি সবাইকে হত্যা করে। তো সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা যদি আমেরিকা বা ইসরায়েলের রিজিম চেঞ্জ যেই ইতিহাসটা আছে সেটা লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে এভাবেই তারা কোনো একটা রাষ্ট্রের টপ লিডারশিপকে তারা প্রথমে হত্যা করে এবং তারপরে তারা সেখানে একটা পাপেট সরকার বসায় বা একটা পুতুল সরকার বসায়। সেটা আফগানিস্তানের ক্ষেত্রে হোক, ইরাকের ক্ষেত্রে হোক, লিবিয়ার ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই আমরা দেখতে পেয়েছি এবং পরবর্তীতে সেই রাষ্ট্রগুলোকে তারা তাদের কবজায় নেওয়ার চেষ্টা করে। প্রয়োজনে তারা সেখানে ট্রুপস ডিপ্লয় করে এবং যখন সেই রাষ্ট্রের গুলা থেকে তাদের যা দরকার সেগুলো তারা নিয়ে নিতে পারে, ফাইনালি তারা সেই রাষ্ট্রগুলাকে অ্যাবান্ডন করে চলে যায়। তার সর্বশেষ উদাহরণ হচ্ছে আমেরিকা 20 বছর পর যেভাবে আফগানিস্তান থেকে চলে গিয়েছিল। ইরানের ক্ষেত্রেও তাদের এ ধরনেরই কোনো একটা প্ল্যান ছিল, বাট আনফর্চুনেটলি ইরানও ইতিহাস থেকে শিখেছে। ইরানও শিখেছে কিভাবে আমেরিকা ইরাকে কি করেছে, লিবিয়াতে কি করেছে। তাই ইরান হ্যাড এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি। ইরানের নেতৃত্ব স্পেশালি খামেনি অনেক আগে থেকেই তার উত্তরসূরি রেডি করে রেখেছিলেন এবং রিসেন্টলি তারা যে ডিসেন্ট্রালাইজ মোজাইক ওয়ার স্ট্র্যাটেজি তারা ইমপ্লিমেন্ট করেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইরানের যে 30টা প্রভিন্স আছে সেই প্রভিন্সের সবাই অটোনোমাস ভাবে তাদের সিদ্ধান্ত নিতে পারছে। সব কমান্ডাররা তাদের মতো করে টার্গেট চুজ করে সেখান থেকে তারা তাদের ডিফেন্স বা তারা তাদের কাউন্টার অ্যাটাক জারি করতে পারছে। আমেরিকা বা ইসরায়েল এটা আসলে কখনো চিন্তাই করেনি, ওরা ভাবেই নেই যে এই ধরনের কিছু একটা হতে যাচ্ছে। অলরেডি 27টা মধ্যপ্রাচ্যের 27টা আমেরিকান বেইজে ইরান তাদের মিসাইল নিক্ষেপ করেছে। যদিও সেটার মধ্যে কুয়েত আছে, জর্ডান আছে, লেবানন আছে, আবুধাবি, ইউএই সবগুলোই আছে এবং কিছু কিছু সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারও তারা অ্যাটাক করেছে সেই প্যানিকটাকে ক্রিয়েট করার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে গিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সৌদি আরবের 2-1টা তেলের খনিতে বা অয়েল রিজার্ভেও অলরেডি বম্বিং হয়েছে, যদিও ইরান সেটাকে ডিনাই করেছে এবং বলা হচ্ছে এই কাজটি করেছে মোসাদ, কারণ তারা চায় সৌদি আরবিয়া তাদের সাথে থাকে। মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরবের শক্তি, সামরিক শক্তি সবচেয়ে বেশি। সৌদি আরব যদি তাদের সাথে থাকে তাদের জন্য ইরানের এগেনস্টে ওয়ার ক্যাম্পেইন চালানোটা অনেক ইজিয়ার হয়ে যাবে। কস্ট অফ ওয়ার যেটাকে আমরা বলি, অবশ্যই
সবচেয়ে বেশি কস্ট তো অবশ্যই ফাইন্যান্সিয়াল না হলেও সামাজিক, ফাইন্যান্সিয়াল, রাজনৈতিক, ভূরাজনৈতিক সবকিছু যদি আমরা বিবেচনা করি, ইরানের থেকে বেশি প্রাইস তো আর কেউ দিচ্ছে না। কিন্তু এই কস্ট অফ ওয়ার আমেরিকাকে অনেক ভোগাবে। অলরেডি প্রায় $1.5 বিলিয়ন খরচ হয়ে গেছে, ইফ নট মোর। প্রতিদিন প্রায় $30 মিলিয়ন খরচ হচ্ছে আমেরিকার। এবং দেশ থেকে এত দূরে তাদের এন্টার নেভাল ফোর্সের যেই মানে এতগুলো প্রায় 200 এয়ারক্রাফট, 2টা এয়ারক্রাফট ক্যারিয়ার, এতগুলো রণতরী, এত এত ট্রুপসকে তারা মোবিলাইজ করেছে, তাদেরকে সাপোর্ট দিতে গিয়ে আমেরিকা কিন্তু নাজেহাল হয়ে যাচ্ছে। যদিও আমেরিকার ডিফেন্স বাজেট ইজ অলমোস্ট $1 ট্রিলিয়ন, বাট মানি ইজ মানি ওয়েন ইউ স্পেন্ড ইট, এভরি সিঙ্গেল ডলার ম্যাটার্স, রাইট? আর ডোনাল্ড ট্রাম্প তো এই প্রতিশ্রুতি দিয়েই দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল যে সে আসলে আমেরিকাকে কোনো অযাচিত যুদ্ধের দিকে নিয়ে যাবে না। বাট ইন রিয়ালিটি হোয়াট উই ক্যান সি, ট্রাম্প অ্যান্ড হিজ গুনস, দে হ্যাভ টেকেন আমেরিকা টু এ ওয়ার দে ডিডন্ট হ্যাভ টু গো। নেতানিয়াহু এবং ইসরায়েলের প্ররোচনায় পড়ে আমেরিকা এমন একটা যুদ্ধে জয়েন করেছে, যে যুদ্ধে আসলে সেই যুদ্ধের পরিণতি কি হবে, বা এই যুদ্ধে আসলে কে জয়লাভ করবে, বা কেউ আসলে জয়লাভ করতে পারবে কিনা, সেটা আমরা কেউই জানি না। এই যুদ্ধের একটা রিলিজিয়াস পার্সপেক্টিভও আছে। সেটা যদি আমরা ক্রিশ্চিয়ানিটি বা ইসলাম, এই দুই জায়গায় যদি আমরা আম, একটু চোখ বোলাই, বলা হচ্ছে যে আমেরিকান বিভিন্ন কমান্ডাররা যখন তাদের ট্রুপসের সাথে কথা বলছে, ট্রুপসকে মোটিভেট করার জন্য তারা বলার চেষ্টা করছে যে দিস ইজ দ্য আলটিমেট ওয়ার, যেই ওয়ারে ট্রাম্প অ্যান্টাই জিজাস বা অ্যান্টাই ক্রাইস্ট যারা আছে, যে শক্তিটা আছে, তাদেরকে মোকাবেলা করার জন্য যুদ্ধ শুরু করেছেন। ইটস এ হোলি ওয়ার, দিস ইজ দ্য বিগিনিং অফ দ্যাট আর্মাগেডন ওয়ার, যেখানে জিসাস ক্রাইস্ট আসবেন এবং আলটিমেটলি সেই ওয়ার উইন করে জিসাস ক্রাইস্ট তার সাম্রাজ্য এগিয়ে নিয়ে যাবেন, এবং দ্যাট উইল বি হিজ ইনকারনেশন। আমরা যদি পবিত্র কোরআন বা হাদিস অ্যানালাইসিস করি, আমরা দেখব যে ঠিক এরকমই একটা ভবিষ্যৎবাণী করা আছে যে আলটিমেটলি মুসলিমদের এমন একটা দুর্যোগপূর্ণ সময় আসবে যখন মুসলিমদের মধ্যে ঐক্যে ফাটল ধরবে, মুসলিমরা নানাভাবে নির্যাতিত নিপীড়িত হবে, এবং একটা বিশাল যুদ্ধের দিকে মুসলমানরা এগিয়ে যাবে, এবং সেই মুহূর্তে ইমাম মাহদির আগমন ঘটবে, দাজ্জাল দাজ্জালের উৎপত্তি হবে, এবং একটা বিশাল বড় যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধে দুই পক্ষে প্রচুর মানুষ মারা যাবে, ঈসা আলাইহিস সালাম আসবে, এবং আলটিমেটলি সেই যুদ্ধে মুসলিমরা জয়ী হয়ে কিয়ামতের দিকে এগিয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা এই মুহূর্তে যেটা করেছে, যে তারা আসলে এই যুদ্ধটাকে একটা রিলিজিয়াস ওয়ার হিসেবেও এস্টাবলিশ করার চেষ্টা করছে তাদের ট্রুপসকে মোটিভেট করার জন্য। তো দ্যাট ইজ এ ভেরি ইন্টারেস্টিং অ্যাঙ্গেল। ইটস ফানি যে যুদ্ধের শুরুতে, যুদ্ধ শুরু হওয়ার ঠিক সেই সময় নরেন্দ্র মোদী, ইন্ডিয়ার বর্তমান প্রাইম মিনিস্টার, ইসরায়েলে ছিলেন। তার মানে তিনিও জানতেন। এবং আমরা সবাই জানি যে ইন্ডিয়ার বর্তমান যে শাসন ব্যবস্থা বা বর্তমান যে সরকার, তারা ইসরায়েলের যথেষ্ট ক্লোজ। সো এই যুদ্ধে আম, শুধু নৈতিক সমর্থন না, ইসরায়েল এবং আমেরিকার প্রতি, স্পেশালি ইসরায়েলের প্রতি ইন্ডিয়ার সব ধরনের সমর্থন আছে বলে আমি বিশ্বাস করি। হোয়াট ইজ দ্য ফিউচার অফ দিস ওয়ার? আই ডোন্ট নো। আমার মনে হয় না যে ইসরায়েল বা আমেরিকা খুব সহজে ইরানকে মানে কোনো একটা, যদিও তারা চাচ্ছে যে একটা সিজ ফায়ারের টেবিলে তারা আসুক এই মুহূর্তে, বিকজ যেভাবে তারা প্ল্যান করেছিল যুদ্ধটা বা যাবে বা রেজিম চেঞ্জ হয়ে যুদ্ধটা তারা উইন করে ফেলবে, সেভাবে কিন্তু আসলে যুদ্ধটা যায় না বা যাচ্ছে না। তো বাট ওই যেটা আমি শুরুতেই বলেছি যে খামেনির ছেলে যে এখন ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, সে কিন্তু একটি ডিফারেন্ট মানুষ। সে কিন্তু সবসময় চেয়েছিল ইরান যাতে তাদের নিউক্লিয়ার পাওয়ার বা পারমাণবিক শক্তিতে তারা এগিয়ে যায়, এবং তারা যাতে পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্রে পরিণত হয়। আপনারা জানেন যে ইরান অলরেডি 400 কেজি কি বলে ইউরেনিয়াম এনরিচ করে ফেলেছে। তারা চাইলে কিন্তু একটা পারমাণবিক বোম তৈরি করা জাস্ট মাত্র সময়ের ব্যাপার। ওরা করে ফেলেছে কিনা আমরা সেটা জানি না। তো আম, এমনও হতে পারে যে আমরা আসলে এমন একটা আহ, সময়ে এসেছি যে আমরা আলটিমেটলি একটা পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। যদি ইরান তাদের হাইপারসোনিক মিসাইলস বা তাদের কাছে যে অত্যাধুনিক মিসাইলস গুলো আছে সেগুলোকে লঞ্চ করা শুরু করে দেয়, সেটাকে কাউন্টার করতে যদি আমেরিকা বা ইসরায়েল কোনো পারমাণবিক বোমা নিক্ষেপ করে, এবং এটার কাউন্টারে যদি ইরান একটা পারমাণবিক বোমা মেরে দেয়, তাহলে কিন্তু দ্য ওয়ার্ল্ড ইজ ইন এ নিউক্লিয়ার
ক্রাইসিস, এবং দ্যাট মাইট বি দ্য বিগিনিং অফ দ্যাট গ্রেট ওয়ার, যেটার কথা বিভিন্ন স্ক্রিপচারে নানাভাবে বলা আছে। আমরা জানি না, আমরা আসলে জানি না। আমরা শুধু জানি যে এই মুহূর্তে যারা পৃথিবীতে গণতন্ত্রের কথা বলে, শান্তির কথা বলে, সেই দুটো রাষ্ট্র, স্পেশালি আমেরিকা এবং আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, এই দুজন মিলে পুরো পৃথিবীকে এমন একটা যুদ্ধের দিকে তারা নিয়ে গিয়েছে যে যুদ্ধের এন্ড কি হবে আমরা সেটা জানি না। চায়না অলরেডি বলেছে যে তারা ইরানকে সমর্থন দিবে, বিকজ ইরান যেই হরমুজ প্রণালী আছে সেটাকে বন্ধ করে দিয়েছে। তার মানে হচ্ছে তেলের দাম অলরেডি ইউরোপে বেড়ে গেছে, এবং ওই প্রণালী দিয়ে চায়নার প্রায় 60 থেকে 70% তেল প্রবাহ, মানে তেলের বিজনেস আছে। চায়নার ওখানে বিশাল ফাইন্যান্সিয়াল একটা ইন্টারেস্ট আছে। আমরা দেখেছি যে অলরেডি ইসরায়েল এবং আমেরিকা ইরানের পর তুরস্কের কথা বলছে। সো তুরস্ক একটা মানে অলিখিত একটা সাপোর্ট ইরানকে দেওয়ার চেষ্টা করছে। এছাড়া হুতি, হামাস, লেবাননের আপনার অন্যান্য যে গ্রুপগুলো আছে যাদেরকে ইরান এতদিন ধরে সাপোর্ট দিয়ে গিয়েছে, আম, তারাও আম, ইরানের সাথে যুদ্ধে যাবার জন্য, ইরানের সাথে কাঁধ মিলিয়ে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সো যদিও খুবই আর্লি, 5 থেকে 6 দিন হয়েছে এই যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ আসলে কোথায় নিয়ে যাবে আমরা কেউ জানি না। বাট আমার কাছে মনে হচ্ছে যে খুব সহজে এই যুদ্ধ থামবে না। গতবারের মতো 12 দিনে এই যুদ্ধ থামবে না, বিকজ আমেরিকা বা ইসরায়েল যে রিজিম স্টেট স্ট্র্যাটেজি মাথায় নিয়ে যুদ্ধে জয়েন করেছিল বা যুদ্ধ শুরু করেছিল, সেটা তারা কমপ্লিটলি ফেল করেছে। হ্যাঁ, তারা খামেনি সহ ইরানের টপ লিডারশিপকে মারতে সক্ষম হয়েছে, বাট ইরানের যে চেইন অফ কমান্ড বা তারা যে লেয়ারে লেয়ারে তারা যেভাবে তাদের লিডারশিপকে রেডি করে রেখেছিল, সেটাকে এখন তারা মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে। তো বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলতে চাই, তেলের দাম বাড়তে যাচ্ছে। এলএনজির ক্রাইসিস আমরা অলরেডি আছি, সেটাও বাড়তে যাচ্ছে। সামনে গরম শুরু হয়ে যাবে, আমাদের হিউজ এনার্জি ক্রাইসিস হবে। বাংলাদেশ সরকারের উচিত অল্টারনেট সোর্স থেকে এনার্জি কিভাবে অ্যাকোয়ার করা যায় সেটা নিয়ে কাজ করা। কারণ মিডল ইস্টে তেলের সংকট বা গ্যাসের সংকট বা মিডল ইস্টে যুদ্ধ মানে হচ্ছে বাংলাদেশের এনার্জিতে সবচেয়ে বড় ধাক্কা আছে। সো আমাদের এখন নাম্বার 1 প্রায়োরিটি হওয়া উচিত বাংলাদেশের, কিভাবে আমরা আমাদের দেশকে বা দেশের শিল্প কারখানাকে চলমান রাখার জন্য কিভাবে আমরা অল্টারনেট সোর্স থেকে এনার্জি অ্যাকোয়ার করতে পারবো। The world is at war. Let's not deny it, and it's going to impact each and everybody, and it's going to cost each and every nation who are involved in this war, and nobody can run away from it. Nobody can deny it. Yes, Israel and America, they have started this war, and they will have to end this war. And I don't know how they are going to end this war this time. দোয়া করি যুদ্ধটা শেষ হোক, শান্তি বা পিস ফিরে আসুক। বাট সামটাইমস ওয়ার ইজ নেসেসারি, সামটাইমস পিস ইজ কস্টলি। তো সময় বলে দেবে আমরা আসলে কোথায় যাব এখান থেকে। ভালো থাকবেন সবাই। বাংলাদেশি যে ভাই বোনেরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আছেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। মনে রাখবেন আপনাদের সাথে আমাদের দোয়া আছে, এবং আমরা চাই আপনারা নিরাপদে থাকেন যে যেখানেই আছেন। ভালো থাকবেন, বেঁচে থাকলে আবার কথা হবে। ধন্যবাদ।